প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাশ্মীরের এবার ভোটকে যে আলাদা একটা মাত্রা দিয়েছে জামাত ইসলাম, কিভাবে এ ঘটনা ঘটল? গত মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের সময় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলাতে নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামের একজন প্রথম সারির নেতা বুথে গিয়ে ভোট দিচ্ছিলেন। সেই ছবিটি সমগ্র উপত্যকায় হইচই ফেলে দিয়েছিল। কারণটা কিন্তু খুব বেশি নয়, কেন নতুন একটা মাত্রা তৈরি করলো। কারণ জামাত ইসলাম প্রায় 30 বছরের বেশি সময় ধরে ভারতের যে কোনো নির্বাচন বয়কট করে আসছে। সেই জামাত অবশেষে মূল ধারা রাজনীতিতে ফিরতে চাইছে কিনা, ওই ছবিটি সেই প্রশ্ন তুলে দিয়েছিল। সেই নির্বাচনের পর 4 মাস পরে দেখা গিয়েছে জামাত ইসলামের নেতারা সরাসরি এখন কাশ্মীরের ভোটে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন আসনে লড়ছেন। আর তাতে পুরো অঞ্চলের রাজনৈতিক ডাইনামিক্সটাই আমূল বদলে গিয়েছে। কাগজে কলমে অবশ্য জামাত একটি নিষিদ্ধ সংগঠন কাশ্মীরে। 25শে আগস্টের মধ্যে সেই নিষেধাজ্ঞা যেহেতু প্রত্যাহার করা হয়নি, তাই তাদের পক্ষে সরাসরি দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করা সম্ভব নয়। তবে জামাতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পরিবারের সদস্যরা অন্তত 10-12টি আসন থেকে প্রার্থী হয়েছেন এবারে বিধানসভা নির্বাচনে। কাশ্মীরের একজন বিতর্কিত জনপ্রিয় রাজনীতিবিদ হচ্ছেন ইঞ্জিনিয়ার রশিদ, তাদেরও সমর্থন করছে। এই যে তথাকথিত জামাত ইঞ্জিনিয়ার জোট কাশ্মীরের পুরনো 2টি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। আবদুল্লাহ পরিবারের নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এনসি এবং মুফতি পরিবারের নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপিকেও পিছনে ফেলে দিতে পারে কিনা এই যে জামাত এবং ইঞ্জিনিয়ার রশিদের যে দল যৌথভাবে, সেদিকে কিন্তু সবাই একটা আগ্রহ দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্স আবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট ও আসন সমঝোতা করে ভোটে লড়ছে। আসন সমঝোতা মানে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে সেখানে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স তাদেরকে সমর্থন দিচ্ছে, এবং যেখানে ন্যাশনাল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে সেখানে কংগ্রেস তাদেরকে সমর্থন দিয়েছে। পিডিপি ও বিজেপি যারা 2014 সালের পর রফা করে একসঙ্গে সরকার গড়েছিল, অবশ্য এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আলাদা আলাদা নির্বাচন করবে, পিডিপি এবং বিজেপি। আর এই যে জম্মু কাশ্মীরে এবারে যে বিধানসভা নির্বাচন হচ্ছে পাক্কা 10 বছরের বেশি সময় পর, এর মধ্যে এই অঞ্চলটি ভারতের একটি পূর্ণ যে অঙ্গরাজ্যের মর্যাদা হারিয়ে ফেলেছে। লাদাখ অঞ্চলটিও এরা কিন্তু হারিয়ে ফেলেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে লাদাখ। 5 বছর আগে একটা সংবিধানে 370 ধারা রদ করার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের যে বিশেষ স্বীকৃতি সেটা বিলুপ্ত করা হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকারের সেই বিতর্কিত যে পদক্ষেপ, এবং এটা নিয়ে সারা ভারত জুড়ে যে একটা আলোচনা সমালোচনা হয়েছিল, সেই পদক্ষেপের পর এই প্রথম এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে আজ বুধবার 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের বিধানসভার প্রথম ভোট সম্পন্ন হবে। 90 আসনের বিধানসভার ভোট নেওয়ার হবে মোট 3টি পর্বে। আজকে প্রথম দফার পর দ্বিতীয় তৃতীয় দফার ভোট গ্রহণ হবে 25শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর, এবং 4 অক্টোবর পুরো অঞ্চলে ভোট গ্রহণ হবে একসঙ্গে। এবং জম্মু কাশ্মীরের সঙ্গে একই দিনে ভোট গ্রহণ হবে হরিয়ানার বিধানসভা নির্বাচনেও। এবার আসি আমরা যে কাশ্মীরের জামাত ইসলামী কারা। চলুন একটু আমরা বিচার বিশ্লেষণ করে দেখি যে জামাত এমন একটি সংগঠন পাকিস্তান এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা প্রান্তেই যাদের সরব উপস্থিতি রয়েছে। কাশ্মীরে অবশ্য জামাত আদর্শগত ও ঐতিহাসিকভাবে পাকিস্তানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। শ্রীনগর ভিত্তিক সাংবাদিক এবং গবেষক আকিব জাভেদ তিনি বলেছেন যে কাশ্মীরেও জামাতের অন্তত 5000 সক্রিয় মেম্বার রয়েছে, যারা ফুল টাইমার বা সার্বক্ষণিক কর্মী হিসাবে সংগঠনের কাজকর্ম করে থাকেন পুরো কাশ্মীর জুড়ে। বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, ইসলামী চর্চা কেন্দ্রে স্থাপনের মধ্যে দিয়ে তারা পুরো উপত্যকা জুড়ে বিরাট এক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। জামাত অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে সরকারি এজেন্সির হানা
এবং তল্লাশি, এটা খুবই একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, প্রায় এই ঘটনা ঘটে থাকে। এর আগে জামাত 1987 সালে রাজ্যের যে বিধানসভা ভোট হয়েছিল সেবার শেষবারের মতো লড়েছিল। যারা পর্যবেক্ষক তারা বলছেন যে সেই ভোটে তাদের ভালো ফল করার সম্ভাবনা থাকলেও কেন্দ্রের কংগ্রেস সরকারের মদতে নির্বাচনের ব্যাপক কারচুপি করে তৎকালীন যে ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স তাকে জিতিয়ে নিয়ে এসেছিল কেন্দ্র, কংগ্রেস সরকার ছিল তখন। এর কয়েক মাসের মধ্যে কাশ্মীর উপত্যকা জুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চরম আকার শুরু হয়। জামাত নির্বাচন বয়কট করে প্রধানত ধর্মীয় ও সামাজিক যে কর্মকাণ্ড তার দিকেই তারা বেশি মনোযোগ দেয়, অর্থাৎ তারা মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার যে কাজগুলো সেগুলো করতে থাকে। 2019 সালে পুলওয়ামাতে যে সন্ত্রাসী হামলায় 40 জনের বেশি ভারতীয় আধা সামরিক সেনা নিহত হয়েছিল, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল জামাতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া এবং বিচ্ছিন্নতাবাদীদের উস্কিয়ে দেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার যে কারণ এবং বিচ্ছিন্নতাবাদ ইন্ধন যোগানোর লক্ষ্যে ভারত বিরোধী প্রোপাগান্ডায় যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ জামাতকে নিষিদ্ধ করেছে। এবছর ফেব্রুয়ারি মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানো হয়। এর আগে অবশ্য 1975 এবং 1990 সালে দুইবার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ওই যে বিশিষ্ট সাংবাদিক আকিব জাবেদ তিনি বলেছেন নির্বাচনের আগে জামাতের শীর্ষ নেতারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন গোপনে, এবং জম্মু কাশ্মীরে আপনি পার্টির প্রেসিডেন্ট আলতাফ বুখারি তিনি মধ্যস্থতা করেছিলেন জামাত এবং সরকারের মাঝে। শেষ পর্যন্ত সেই অনুরোধ রক্ষিত হয়নি। তবে জামাত নেতারা অবশ্য বিধানসভা ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আসেন যে কেন এমন নাটকীয় সিদ্ধান্ত হলো। যে প্রভাবশালী সংগঠনটি প্রায় 37 বছর হলো নির্বাচনে অংশ নেয়নি, পরোক্ষ ভোট বয়কট করেছে এবং রাষ্ট্রের সঙ্গে পদে পদে সংঘাতে জড়িয়েছে, তাদের নেতারাই এখন ভোটের লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত নিয়ে যথারীতি নানা ধরনের প্রশ্ন উঠেছে। কাশ্মীরে জামাতের শীর্ষস্থানীয় নেতা গোলাম কাদির ওয়ানি অবশ্য রাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন ভোটে অংশ নেওয়াটাকে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর একটা পন্থা বা একটা অস্ত্র হিসাবে দেখছেন এবং এই অস্ত্রটাই তারা বেছে নিয়েছেন। 2019 সালে সরকার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পর তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য একটি 5 সদস্যের প্যানেল গঠন করেছিল, যে প্যানেলের প্রধান ছিলেন এই গোলাম কাদির ওয়ানি। এই প্যানেলের মূল দায়িত্ব ছিল জামাত সম্পর্কে যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি দূর করা এবং রাজনৈতিক সংগঠন হিসাবে তারা যে নির্বাচনী বিরোধী নন এটা সরকারকে বোঝাতে হবে। বস্তুত বিগত সংসদীয় নির্বাচনে জামাতের নেতাকর্মীরা যে ভোট দিতে যাবেন সেই সিদ্ধান্তই ছিল ওই প্যানেলেরই অংশস্বরূপ। ওয়ানি বলেছিলেন 370 ধারা বিলোপের পর আমাদের কর্মীদের যত নির্যাতন সহ্য করতে হয়েছে ততটা বোধহয় আর কাউকেই করতে হয়নি। তাদের জেলে ভরা হয়েছে, সম্পত্তি ক্রোধ করা হয়েছে, পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, তারা চাকরি পায়নি। এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর রাস্তা একটাই, আর সেটা হলো মানুষের ভোটে জিতে দেখিয়ে দেওয়া। সে কারণেই আমরা ভোটে লড়তে চাইছি, এটা জানিয়েছেন ওয়ানি। জামাত প্যানেলের আর এক প্রভাবশালী সদস্য গোলাম কাদির লর্নও এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে জানাচ্ছেন যে আসলে জামাত কাশ্মীরের মানুষের জন্য কাজ করতে চাইছে। এখানে সংঘাতের জন্য সবচেয়ে বেশি ভুগছেন কিন্তু সাধারণ মানুষই। এই মুহূর্তে যা পরিস্থিতি, সংগঠন হিসেবে আমরা নিষিদ্ধ, প্রকাশ্যে কাজ করতে পারছি না, ফলে ভোট জিতে MLA হতে না পারলে মানুষের জন্য কাজ করা একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের জন্য। এজন্যই আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করছি। কাশ্মীর এবার নির্বাচনে জামাতের পোস্টার বয় হিসেবে আত্মপ্রকাশ করেছেন 35 বছরের কলিমুল্লাহ লন, যিনি জামাত সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন ল্যান্ডগেট আসন থেকে। কম্পিউটার সায়েন্সের ডক্টরেট ডিগ্রিধারী কলিমুল্লাহ লন কাশ্মীরে জামাতের একজন খুব সিনিয়র নেতার সন্তান এবং দলের তরুণ প্রজন্মের তিনি একজন প্রতিনিধি। তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সেই কলিমুল্লাহ লন হিন্দুস্তান টাইমস পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেছেন ভোট বয়কট করাটা এক সময় জামাতের স্ট্র্যাটেজি ছিল। এ কথাটা ঠিকই, তবে আমরা এখন সেই যুগ পেরিয়ে এসেছি। জামাত সমর্থিত প্রার্থীদের প্রচারণাতেও তাই জোর দেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরের শান্তি, সমৃদ্ধি আর প্রগতির উপর।
পুলওয়ামা আসন থেকে লড়েছেন জামাতের নেতা ডক্টর তালাত মজিদ। তিনিও পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স প্রার্থীদের বিরুদ্ধে ভালো সাড়া পাচ্ছেন, জনগণ তাকে গ্রহণ করছে। ঠিক যে কারণে জামাত নেতারা এবার কাশ্মীরে ভোটে লড়ার সিদ্ধান্ত নিন, গোটা রাজ্যের নির্বাচনী ল্যান্ডস্কেপ যে একটা আলাদা মাত্রা যোগ করে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাল স্বীকার করে বলেছেন, জামাত নেতাদের ভোটের লড়াই অবশ্যই একটা ইতিবাচক লক্ষণ দেখা দিয়েছে নির্বাচনে। এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান রশিদ যে ফ্যাক্টর, সেটা নিয়ে একটু আলোচনায় আসা যাক। কাশ্মীর এবার নির্বাচনে আরেকটি বর্ণময় চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান শেখ আব্দুল রশিদ, যিনি গোটা রাজ্যে তার পুরানো পেশার কারণ ইঞ্জিনিয়ার রশিদ নামেই বেশি পরিচিত। 2017 সালে সন্ত্রাসবাদে অর্থায়নের একটি পুরানো মামলায় তিনি গত বেশ কয়েক বছর ধরে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। বন্দী অবস্থায় তিনি জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, কাশ্মীরের নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন এবং এই জামিন পাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। মাস কয়েক আগে জেলের ভেতর বন্দী অবস্থায় তিনি যেভাবে বারামুলা লোকসভা আসনে জিতে পার্লামেন্টে গেছেন তা সারা দেশেই এক ব্যাপক পরিচিতি দিয়েছে তাকে। বারামুলা সংসদীয় আসনে তিনি হারিয়েছিলেন ওমর আবদুল্লাহ ও সাজ্জাদ লোনের মতো রাজনৈতিকভাবে হেভিওয়েট প্রার্থীরা, যারা একসময় কিন্তু এই কাশ্মীরকে শাসন করেছে ওমর আবদুল্লাহ। অথচ জেলে থাকার কারণে ইঞ্জিনিয়ার রশিদ একদিনের জন্য কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে পারেনি। জেলবন্দি পিতার হয়ে তার ছেলেরাই পুরো প্রচার কার্যক্রম চালিয়েছে। সেই ইঞ্জিনিয়ার রশিদের দল এবার নিজেরা রাজ্যের বেশ কতগুলো আসনে প্রতিনিধিত্ব করছে, আর বাকি আসনে তারা জামাতের নেতাদেরকে সমর্থন করছে এবং তাদেরকেও জামাত নেতারা সমর্থন করছে। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার রশিদ এবং জামাতের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। জামাতের সঙ্গে কেন জোট বেঁধেছে তার জন্য জোরালো ছাপাই দিতে গিয়ে কোনো ইতস্ততা করেননি ইঞ্জিনিয়ার রশিদ। জামিন পাওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, জামাতের সঙ্গে আমাদের বহু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে মিল একটাই, আমরা চাই একটি শান্তিপূর্ণ কাশ্মীর। কাশ্মীরের সামাজিক এবং শিক্ষা খাতে জামাতের যে প্রভূত অবদান আছে সে কথা তিনি মনে করে দিয়েছেন এবং তিনি বলেছেন, নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আলোচনা চালাতে পারে, শত শত জঙ্গিকে আত্মসমর্পণ করাতে পারে, তাহলে জামাতের সঙ্গে আমরা জোট বাঁধলে অসুবিধা কোথায়? তবে ইঞ্জিনিয়ার রশিদ ও জামাতের এই জোট নির্বাচনে কতটা ভালো ফল করবে তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে অনেকেই দ্বিমত পোষণ করছে। রাজ্যের সাবেক পুলিশ প্রধান অলি মোহাম্মদ ওয়াতালির ধারণা, এই জোট অন্তত 10-12টা আসন পেতেই পারে। বিধানসভায় যদিও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে বিজেপি, জামাত ও ইঞ্জিনিয়ার রশিদের দলকে নিয়ে সরকার গড়ার চেষ্টা চালাতে পারে। সাবেক রয়ের প্রধান এস দুলাত অবশ্য বিশ্বাস করেন, ভ্যালি বা কাশ্মীর উপত্যকায় জামাতের রাজনৈতিক সংগঠন তেমন শক্তিশালী নয়, তাদের পক্ষে 2-3টি বেশি আসন পাওয়া সম্ভব না। এদিকে বিশ্লেষক আকিব জাভেদ বলছেন যে উত্তর কাশ্মীরের সোপোর আর দক্ষিণের পুলওয়ামা বা শোপিয়ানের মতো এলাকায় জামাত আসলে খুবই শক্তিশালী, তবে রাজ্যের প্রতিটি জেলাতে তাদের ক্যাডার বেস আছে। এখন সেটাকে তারা কতটা ব্যালটে রূপান্তরিত করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং অনেক পর্যবেক্ষক আবার বলছেন, বিজেপি আসলে চাইছে রাজ্যে বিজেপি বিরোধী ভোট যত বেশি ভাগ হয় ততই তাদের জন্য সুবিধা। সে কারণে জামাত বা ইঞ্জিনিয়ার রশিদের মতো শক্তিগুলোকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে বিজেপি। নির্বাচনে আরও যত বিষয় কাজ করছে বা ফ্যাক্টর, সেগুলো নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে চাচ্ছি আপনাদের সাথে। চলুন না দেখে আসি কী কী বিষয় ফ্যাক্টর হচ্ছে। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত 12টি বিধানসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ নির্বাচনে সহিংসতা হয়েছে ব্যাপকভাবে, ভোটার উপস্থিতির হারও ছিল অতি নগণ্য। অতীতে নির্বাচনের সময় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা ভোট গ্রহণ কেন্দ্রে বারবার হামলা চালিয়েছে, আবার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সাধারণ মানুষকে জোর করে পোলিং বুথে ধরে এনে ভোট দিতে বাধ্য করেছিল। 1990 দশক থেকে কাশ্মীরে বহু রাজনৈতিক কর্মী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অপহৃত বা খুন হয়েছে। তবে এবারে নির্বাচনে বড় একটি বৈশিষ্ট্য হলো, কাশ্মীরে অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাও এবারে ভোটে অংশ নিচ্ছেন। 90 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যে লড়ছে প্রায় 13টি প্রধান রাজনৈতিক দল। ভ্যালি বা কাশ্মীর উপত্যকায় চিরায়িতভাবে প্রভাব বেশি 2টি রাজনৈতিক দলের, একটা হচ্ছে ওমর আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স,
আরেকটি হচ্ছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি। এরা দুজনেই একসময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে হিন্দু প্রধান জম্মুতে লড়াইটা মূলত বিজেপি আর কংগ্রেসের মধ্যে। রাজ্যের পর্যায়ে এবার ভোটে হয়েছে কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্সের মধ্যে। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই জম্মু কাশ্মীরের পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে তারা জনগণের নিকট। এখন ওই অঞ্চলটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে কেন্দ্রে নিযুক্ত একজন গভর্নর প্রশাসনের সর্বোচ্চ পদে আছেন। বিজেপি ছাড়া সব দল ওই অঞ্চলে বিশেষ স্বীকৃতি দেওয়ার কথা বলছে, যদিও দেশের কেন্দ্রীয় সরকার একাধিকবার জানিয়েছে তা আর কখনোই হওয়ার নয়। রাজ্যের যে স্বশাসনের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নাকচ করে দিলেও ভারতের শাসক দল বিজেপি অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচনের পরে একটা উপযুক্ত সময় দেখে জম্মু কাশ্মীরের পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পূর্ণ বহাল করার চেষ্টা করা হবে। তবে কাশ্মীরের বহু সাধারণ মানুষ বিবিসিকে বলেছেন 370 দ্বারা ফিরিয়ে আনার কোনো বাস্তব সম্ভাবনা আছে বলে তারা বিশ্বাস করেন না। এক যুবক বিবিসিকে বলেছেন, আমরা এবারে ভোটে দিতে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের ইস্যুগুলো সমাধান করার জন্য এই আশায়। সার্বিকভাবে কাশ্মীরের সংকট সমাধানে বা বিশেষ স্বীকৃতি বিলোপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 38 বছরের জামির আহমেদ তিনি বলেছেন, বিশেষ স্বীকৃতি বিলাপ করাটা কিছুতেই গ্রহণযোগ্য নয়, কিন্তু এর বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ সেটা আমরা ভোটের মাধ্যমে দিতে চাই। যে কারণেই হোক এবারে জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট নির্বাচনগুলোর তুলনায় অনেক বেশি হারে ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। মার্চ 4 তারিখে ভারতের সংসদীয় নির্বাচনে জম্মু কাশ্মীরের লোকসভা আসনগুলোতে প্রায় 58.46% ভোট পড়েছিল, যা অনেকেই ভাবতেই পারেনি। এখন বিধানসভা নির্বাচনে ভোট পড়ার হার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সেটা হলে তা হবে জম্মু ও কাশ্মীরের নির্বাচনে চালচিত্রে এক অভূতপূর্ব ঘটনা। দেখা যাক কি হয় আজকে এই নির্বাচনের প্রথম দফার ভোটে। বিদায় নিচ্ছি, দেখা হবে বন্ধুরা পরবর্তীতে।